নির্বাচনটা জড়িত। উনি না থাকলে কি নির্বাচন করে উনি যাবেন কিনা এটাও খুব একটা স্পষ্ট নয়। যদিও আলাপ আলোচনায় তিনি বলেছেন তিনি নাকি একটা বন্ড পেপারে সই করে দিতে পারেন যে নির্বাচন 30শে জুনের পরে একদিন পরেও পিছাবে না, বুঝছেন। এবং সরকারের পক্ষ থেকে বা আজকে গতকাল আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার এবং সেনাবাহিনী বা সেনাপ্রধান মুখোমুখি নন। সুতরাং সেখান থেকে চাপ সৃষ্টি হয়েছে। এরকমটা ভাবার বা এরকম কনক্লুশন টানার কিন্তু কোনো অবকাশ নেই বলে মনে হচ্ছে। এনসিপি থেকে নতুন একটা দল, তাদের এখনো রেজিস্ট্রেশন নেই, তারা এই ডাক দিয়ে দিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা ওইটার ঘেরাও করবো, প্রধান উপদেষ্টা বাদ করবো। ওই এলাকায় কিন্তু 144 জারি আছে। এখন নতুন কিছু আসেনি, তার মানে নতুন কিছু দেওয়ার মতো ছিল না। সুতরাং ফলাফল আপনি বলতে পারেন আমরা নতুন হয়তো প্রত্যাশা করেছিলাম কিছু আলোচনার ভিত্তিতে কোনো দিক নির্দেশনা আসবে বা আমাদের যে রোড ম্যাপের কথা বলি, পথ নির্দেশনা, এগুলো আসবে, তো এটা আসে নাই। সুতরাং ফলাফল শূন্য। কেন এই বৈঠক হয়েছে এ ব্যাপারে যেহেতু রাজনীতিবিদ আছেন সালাম ভাই, যারা বৈঠকে যোগ দিয়েছিলেন, তারা আরো ভালোভাবে বলতে পারবেন যে এই বৈঠকের আয়োজন কেন। তবে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে রাজনীতি নিয়ে বা দেশ পরিচালনা নিয়ে অথবা নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে যে পরিমাণ আলাপ আলোচনা হওয়া দরকার ছিল বা প্রধান উপদেষ্টা পর্যায়ে যে মত বিনিময় দেওয়া হওয়ার দরকার ছিল, সেরকম মত বিনিময় আসলে হয় না। যখন একটা ক্রাইসিস সিচুয়েশন হয়, যখন সরকার নিজে কোনো সংকটে পড়ে অথবা জাতিকে কোনো সংকটের মুখে ঠেলে দেওয়া হয় কোনো সিদ্ধান্তে, তখন হঠাৎ করে তাদের মনে হয় যে এই সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা প্রয়োজন। এমনিতেই যে বাংলাদেশের নির্বাচন সংস্কার, বিচার, নতুনভাবে দেশটা পরিচালনা করা, ফ্যাসিবাদের যে প্রত্যাবর্তন সেটাকে কিভাবে রুখে দেওয়া যায়, কি কি সংস্কার করলে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, এসব নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কয়েক মাস আগে যেরকমটি জানিয়েছিলেন কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আরো বেশি কিছু সংস্কার হলে জুনে নির্বাচন, 30শে জুনের মধ্যে, সেখানেই তো তিনি স্টেক করেছেন। এখানে একটা জিনিস যোগ হয়েছে যে 30শে জুনের পরে একদিনও থাকবেন না ডক্টর ইউনূস। তার মানে কি 30শে জুনের মধ্যে নির্বাচন হবে কিনা এটা জানতে ইচ্ছা করে। কেন উনি না থাকলে বা উনি না থাকা এটার সাথে তো নির্বাচনটা জড়িত। উনি না থাকলে কি নির্বাচন করে উনি যাবেন কিনা এটাও খুব একটা স্পষ্ট নয়। যদিও আলাপ আলোচনায় তিনি বলেছেন তিনি নাকি একটা বন্ড পেপারে সই করে দিতে পারেন যে নির্বাচন 30শে জুনের পরে একদিন পরেও পিছাবে না। এরকম আলোচনা হয়েছে, সব আলোচনা আসেনি। কিছু আলোচনা সোশ্যাল মিডিয়ায়, কিছু আলোচনা যারা আলোচনা অংশ নিয়েছিলেন তাদের বক্তব্যে, কিছু আলোচনা আমাদের যে প্রেস সচিব আছেন তিনি বলেছেন। তো সব মিলিয়ে আমরা বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন ধরনের আলোচনা পেয়েছি। তার মধ্যে পদত্যাগ একটা বিষয় ছিল যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে বলে মনে হয় না, কারণ পদত্যাগের কথা বলা হলো, এটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। উনি কোথায় বলেছিলেন, অত উপদেষ্টা পরিষদের সবাই বলেছিলেন, এটা শোনা যায়। তারপরে তো এনসিপি নেতা তার সাথে যে দেখা করেছেন, তারপরে উপদেষ্টা পরিষদ নিজেরাও তাকে পদত্যাগ করতে বারণ করেছেন বা পদত্যাগ পত্র লিখেননি। সো ওই জিনিসটা ওখানে শেষ হয়ে গেছে। কেউ কেউ মনে করেন যে এটা একটা বড় ধরনের রাজনৈতিক ড্রামা হয়েছে বাংলাদেশে। তার উপরে তো কোনো চাপ ছিল রাজনৈতিক, এরকমটা তো আমরা দেখি না। তার উপরে কোনো রাজনৈতিক চাপ নাই। তিনি নিজে কি কি চাপ ফিল করেছেন এটা তো আমরা পত্র যদি লেখা হতো বা ঘোষণা করা হতো তখন জানতে পারতাম, অথবা উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেওয়ার কথা আমরা শুনেছি, সেটি নাকি রেকর্ডও হয়েছিল, তো লেখাও হয়েছিল। তো এগুলো যদি প্রকাশিত হতো তখন হয়তো আমরা জানতে পারতাম যে তার উপর চাপটা কি ছিল। তারপরে তো এই তো আপনার কি মনে হয় যে সেনা প্রধানের ব্যাপারটা কি সবসময় চাপ থাকে, সেনা প্রধানের বিষয়টা কি উনি চাপ মনে করেছেন কিনা? সরকার পরিচালনাতে নানান চাপ। সেনা প্রধানের বক্তব্য তো খুবই ক্লিয়ার। তিনি যেসব বিষয়ে বক্তব্য রেখেছেন, আগেও এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন। তিনি নির্বাচন বিষয়ে 18 মাসের একটা টাইম ফ্রেম বলেছিলেন। সেই হিসাবে তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়া উচিত এবং 1 জানুয়ারিতে যাতে নতুন সরকার বা জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা যেন দায়িত্ব নিতে পারে। তিনি মবের ব্যাপারে কথা বলেছেন। আর তিনি যেসব কথা আলোচনা করেছেন প্রত্যেকটা কথাতে তার কথাগুলো সব পজিটিভ ছিল এবং এই কথাগুলো শুনতে চাচ্ছিল দেশের সাধারণ জনগণ, এবং তিনি
ঠিক কথাগুলোই তো তুলে ধরেছেন। বর্তমান পরিস্থিতি, করিডোর এবং বন্দর, নানান বিষয়ে তিনি কথা বলেছেন এবং তার প্রত্যেকটা কথাতে অনেক যৌক্তিকতা ছিল এবং সেই কথাগুলো তিনি বলেছেন। এবং সরকারের পক্ষ থেকে বা আজকে গতকাল আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার এবং সেনাবাহিনী বা সেনাপ্রধান মুখোমুখি নন। সুতরাং সেখান থেকে চাপ সৃষ্টি হয়েছে, এরকমটা ভাবার বা এরকম কনক্লুশন টানার কিন্তু কোনো অবকাশ নেই বলে মনে হচ্ছে। সেনাপ্রধান তো একজন গণকর্মচারী, তিনি কোন কোন বিষয়ে বক্তব্য রাখতে পারবেন, কি রাখতে পারেন, সেটা আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা সবাই জানেন। সেনাপ্রধান কি বক্তব্য রাখবেন সেগুলো তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা। আমাদেরকে পরিস্থিতিটা খেয়াল করতে হবে। আমার মনে হয় যে একটা নির্বাচিত সরকার যদি থাকতো তাহলে সেনাপ্রধানকে অত এইসব বক্তব্য রাখতে হতো না। আপনি 5ই আগস্ট তো সেনাপ্রধান একটা বক্তব্য রেখেছিলেন, তিনি দায়িত্ব নিয়েছিলেন যে আমি দায়িত্ব গ্রহণ করলাম, এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মেনে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, এখন নিরাপত্তার দায়িত্ব আপনাদের সকলের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এবং এরপরে বিকালের দিকে বিকাল 4টা বা একটু সময় পরে সেনাপ্রধানের আমন্ত্রণে আমাদের রাজনৈতিক দলগুলো যারা আন্দোলনে ছিলেন তারা সহ সকলেই সেনাপ্রধানের ওখানে গিয়েছিলেন, ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। ক্যান্টনমেন্টে যে কথাবার্তা বলেছেন, তারপরে সরকার গঠন নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেখানে সেনাপ্রধান, 3 বাহিনী প্রধান এবং অন্যদের রোল ছিল, ভূমিকা ছিল, তাদের সাথে আলাপ আলোচনা করেই এই সরকারটা গঠিত হয়েছে। সুতরাং এখন হঠাৎ করে আপনি সেনাপ্রধানের ওই সময়কার ভূমিকা যদি ঠিক থাকে, এখন হঠাৎ করে সেনাপ্রধানকে সাধারণ গণকর্মচারী পর্যায়ে নামিয়ে যদি কেউ বলেন যে সেনাপ্রধান এসব বলতে পারেন না, আমার মনে হয় তারা ঠিক বুঝছেন না। এখানে এই বর্তমান সরকার, সরকার পরিচালনা, আগামী নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অলরেডি সেনাবাহিনী মাঠে আছে, তাদেরকে রেজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে। সুতরাং এইসব বিষয়ে এবং 5ই আগস্ট পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সরকার গঠনে তাদের ভূমিকার কারণে তারা অবশ্যই কথা বলতে পারে। বাট যখন একটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে তখন নিশ্চয়ই আমরা এই চিত্রটা দেখতে পারবো না, দেখবো না হয়তো, বা দেখতেও পারি। সংস্কারের মধ্যে দিয়ে কি হবে আমরা তো জানি না, কতটুকু তাদেরকে কথা বলার অধিকার দেওয়া হবে। কিছু দাবি দেওয়া মেনে নিয়েছে, এটা ঠিক আছে, মানে আমরা তো এর প্রমাণও কাছে। যেমন ধরেন কিছু সংখ্যক ছাত্র সচিবালয়ে ঢুকে গেল একদম প্রথম দিকে, তারা বললো যে আমরা আন্দোলন করেছি এই জন্য এইচএসসি পরীক্ষা আর দেবো না, যে কটা বাদ আছে আমাদেরকে অটো পাস দিয়ে দিতে হবে। 300-400 ছাত্র এবং আমাদের পরীক্ষার্থী হলো লক্ষ লক্ষ, তো মেনে নিলাম আমরা। এরকম আমরা দেখেছি বেশ কয়েকটা বিষয়ে সরকার তখন তাদের দুর্বলতা ছিল, অথবা সরকার প্রথম থেকে কঠোর হতে পারেনি। ওই যে বিড়াল প্রথম রাতেই মারতে হয় একটা গল্প আছে, যে গল্পটা আমি বিশ্বাস করি না, বাট সেরকম যে আপনি প্রথম থেকে যদি কঠোরভাবে আইন প্রয়োগ না করেন, কঠোরভাবে আপনার প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি এবং অন্যান্য যে অঙ্গগুলো আছে যাদেরকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, তাদেরকে যদি আপনি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, কঠোর নির্দেশনা দিতে না পারেন, তখন যা হয় সেটা হচ্ছে যে এই যে কারণে 300 বেশি আন্দোলন এবং নানান আন্দোলন হচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক চাপের মুখে অনেক কিছু হয়। আবার চাপের মধ্যে অনেকে ড্রামাও দেখেন, কোনো কোনো সময় নাটকও হয়। যেমন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ, সেটা নিয়ে তো যে ড্রামা বলে অনেকে, যে আপনি বৃহস্পতিবার রাতের বেলা 11টার দিকে হঠাৎ ডাক দেওয়া হলো এনসিপি থেকে, নতুন একটা দল, তাদের এখনো রেজিস্ট্রেশন নেই, তারাই ডাক দিয়ে দিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা ওইটার ঘেরাও করবো, প্রধান উপদেষ্টা বাদ করবো। ওই এলাকায় কিন্তু 144 জারি আছে, এখনো আছে, তখনও ছিল, এবং সেক্রেটারিয়েটও 144 জারি আছে। তা আপনি কি করলেন, তারপর দিন শুক্রবার ওই ফোয়ারাটার কাছে, প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে আপনি তাদেরকে মঞ্চ করতে দিলেন। তারা তারপরে শাহবাগে গেল, আপনি তাদেরকে ঠান্ডা পানি খাওয়ালেন, আপনি তাদেরকে খাদ্য দিলেন, দুপুরের খাবার, রাতের খাবার এসব বিতরণ হয়েছে। তারপরে তারা আবার ইন্টারকন্টিনেন্টালে আসলো, ওখানে অবস্থান করলো, এবং তখন উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল, বললো যে 1 ঘন্টার মধ্যে এই সিদ্ধান্ত নিতে হবে। তারপরে তো আমরা একটা গেজেট নোটিফিকেশন পেলাম, পরের দিন দেওয়া হবে, এবং 8 প্যারাগ্রাফের একটি গেজেট নোটিফিকেশন, কি কি কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, সেরকম পুরো নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, এবং একটা সময় পর্যন্ত, যখন পর্যন্ত ওই বিচার প্রক্রিয়া শেষ হবে না। এবং বিচার প্রক্রিয়ার জন্য ওই আমাদের সার্ভিসে আছে, কারোর নামে কাউকে সাসপেন্ড করার দরকার হলে তখন তার নামে একটা মামলা হয়, বিভাগীয় মামলা, তখন তাকে সাসপেন্ড করা হয় যে উনি বিভাগীয় মামলায় প্রভাব বিস্তার করতে পারেন, এই জন্য তাকে আপাতত সাসপেন্ড দিলে অফিসে আসবে না।
সেরকম টাইপের একটা অর্ডার হয়েছে। পরে দেখা গেল যে জগন্নাথ কলেজের ছেলেরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, মেয়েরা, শিক্ষকরা আসেন লং মার্চ টু যমুনা, হ্যাঁ, বা মার্চ টু যমুনা করে, তখন তাদের ব্যাপারে আমার অন্য সিদ্ধান্ত দেওয়া হলো পুলিশকে, তাদেরকে পেটানো হলো। ফাউন্ডেশন